হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা আপার প্রাইমারির মক টেস্ট নিয়ে চলে আসলাম। তোমরা কিন্তু ভিডিওগুলি দেখছো না, দেখো না দেখলে কিন্তু তোমাদেরই লস। শুধু যদি মনে করেন এমসিকিউ উপর পরীক্ষায় পাশ করতে পারবে তাহলে কিন্তু এমনটা হবে না, কারণ এমসিকিউ মানে পরে কেউই কিন্তু আপার প্রাইমারি ক্র্যাক করতে পারে না। তো মক টেস্ট দেবে কিন্তু সিলেবাস আগে কমপ্লিট করে। ডিটেলসে যখন ক্লাস দেই তোমরা কেউ দেখো না, কিন্তু সেটা কিন্তু খুব খারাপ লাগে। ডিটেলসে ক্লাসগুলি আগে দেখবে, দেন কিন্তু তোমরা এই মক টেস্ট গুলি দেবে। তো চলো আজকে আমরা মক টেস্ট গুলি দেবো, সেটা হলো বংশগতি ও পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, কোন বিবৃতির সঙ্গে ফার্স্ট কোশ্চেন দেখো, কোন বিবৃতির সঙ্গে বংশগতি ও পরিবেশের ভূমিকা যুক্ত করা যায়? এটা কিন্তু মানব বিকাশের বিভিন্ন ক্ষেত্রে বংশগতি পরিবেশের আপেক্ষিক ভূমিকা পরিবর্তিত হয়। আমি একটা কথা বলে রাখি, যখন এরকম লাইন দেওয়া থাকবে সব থেকে বড় লাইনটা যেটা হবে সেটা কিন্তু আনসার হয়ে থাকে। অনেক সময় অনেকে বলে না, তুক্কা লাগিয়ে দেবো লাস্ট কিছু কোশ্চেন, ওই তুক্কা যেগুলি লাগাবে সেগুলিকে বলছি যে যে লাইনটা সিডিপির ক্ষেত্রে, শুধু অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে না, সিডিপির ক্ষেত্রে যে লাইনটা সব থেকে বড় থাকবে সেই লাইনটা কিন্তু তুমি টিকমার্ক করবে। তারপর রাকেশের নাক ঠিক তার বাবার মতো, এটি একটি কি গঠন? অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা জৈবিক বংশগতি। নিচের কোনটি পরিবেশগত উপাদান? নিচের কোনটি পরিবেশগত উপাদান? তাহলে এটা কি একজন পরিবার কিন্তু পরিবেশগত উপাদানের মধ্যে পড়ে। তারপরে একটি শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয় তার পিতা মাতার যে ডিএনএ থাকে, ডিএনএ, সেই ডিএনএ থেকে কিন্তু প্রভাবিত করে। ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর দেখো, বংশগতি এবং পরিবেশ একে অপরের প্রতি কি হয়? নির্ভরশীল না সহযোগিতা না পরিপূরক? এটা কিন্তু সবগুলি হবে, এটা কিন্তু সবগুলি হবে। তারপর দুটি যমজ ভাইয়ের একজন আর্থসামাজিক দিক থেকে উন্নত পরিবারে বিকশিত হয় এবং আরেক ভাই আর্থসামাজিক দিক থেকে অনুন্নত পরিবারে বিকশিত হয়। 1 বছর পরে পর্যবেক্ষণ করলে নিচের কোনটি সম্ভাবনা বেশি থাকবে? এটা কিন্তু সব থেকে বেশি থাকবে উচ্চবিত্ত পরিবারের শিশুটি দৈহিক দিক থেকে বেশি স্বাস্থ্যবান হবে। অর্থাৎ দুই ভাই একই পরিবারে জন্মগ্রহণ করার পরেও যে ভাইটাকে তুমি ভালো সুযোগ সুবিধা দেবে সেই তো স্বাস্থ্যবান হবে, তাই না? এবার তুমি যদি একটা গরিব ঘরে একটা বাচ্চাকে পালো, তার কিন্তু পুষ্টির অভাব থাকবে, কারণ সে ভালো খাবার দাবার পাবে না, তো পুষ্টির অভাব থাকবে। তাছাড়া সে অনুন্নত পরিবেশে থাকবে, মানে ওর মা বাবা বেশি শিক্ষিত থাকবে না গরিব বলে, তো সেই ক্ষেত্রে তারও কিন্তু শিক্ষার হার সে তুলনামূলক ভালো হবে না। আর যে বড় পরিবারে থাকছে, মানে আর্থ সামাজিক দিক থেকে ভালো, মানে টাকা পয়সা আছে, এরকম পরিবারে থাকলে বাচ্চারা কিন্তু পুষ্টিগত খাবার খাবে, যার জন্য সে দেখতে কিন্তু শক্তিবান হবে এবং যে ওদের শিক্ষার দিক থেকে কিন্তু ও বেটার হবে, কারণ যেহেতু ওর মা বাবা শিক্ষিত থাকবে, তার জন্য কিন্তু ছেলেরা মেয়েরাও শিক্ষিত হবে। তুমি দেখবে যে একটা গরিব বাচ্চা একটা ভালো জায়গায় যেতে তার কিন্তু অনেক 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 পরিশ্রম করতে হয়, এবং শুধুমাত্র যে পরিশ্রম এমন না, প্রথম তার পরিবারের সাথে তার লড়াই করতে হয়, তারপর তার যে সমাজ থাকে সেই সমাজের সাথে লড়াই করতে হয়, দেন কিন্তু তাকে এগোতে হয়। আর সেই ক্ষেত্রে তুমি যদি একটা ভালো পরিবার, অর্থাৎ যারা মানে আর্থিক দিক থেকে উন্নত, তাদের ক্ষেত্রে দেখবে মা বাবা দুজনেই শিক্ষিত থাকে, তো তাদের এত কোনো সমস্যা হয় না, না ফ্যামিলির সাথে লড়াই করতে হয় না সমাজের সাথে লড়াই করতে হয়। বিশেষ করে মেয়েদের সব থেকে বেশি সমাজের সাথে লড়াই করতে হয়। মানে এখনো আমাদের সমাজে একটা থিঙ্কিং আছে যে মেয়েরা বিয়ে হয়ে যাবে তো পড়াশোনা করে কি লাভ, মানে এরকম একটা থিঙ্কিং এখনো কিন্তু আমাদের ভারতবর্ষে কাজ করে অনেক, মানে গ্রাম্য পরিবারের মধ্যে, যার জন্য কিন্তু মেয়েদের প্রথম তার পরিবারের সাথে লড়াই করতে হয়, তারপর সমাজের সাথে লড়াই করতে হয়। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো সেই শ্বশুর বাড়ির সাথেও ওর লড়াই করতে হবে, তারপর কিন্তু তার এই জীবনে এগোতে হবে। তো সেই তুলনায় যাদের মা বাবা খুব শিক্ষিত থাকে তারা কিন্তু জীবনে এগোতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে তো তা হয় না। সব থেকে বেশি আমরা দেখছি যারা সাকসেস হচ্ছে তাদের পথে অনেকটা অনেক অনেক মানে কাটা এসে দাঁড়ায়। প্রথম তো তার পরিবারের লোক, তারপর তো তার সমাজ, তারপর তো যদি কারোর বিয়ে হয়ে যায় সেই সেই পরিবার।
তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একদমই অপশনটা বোঝা যাচ্ছে যে যার উচ্চবিত্ত পরিবার হবে তার যে শিশুটা থাকবে সেই শিশুটা কিন্তু সব দিক থেকে ভালো হবে এবং স্বাস্থ্যবান হবে। তারপর দেখো দেখো টাকা পয়সা ম্যান্ডেটারি না, ম্যান্ডেটারি কিন্তু সব থেকে বেশি মা বাবা শিক্ষিত হওয়া। যদি কোনো পরিবারে দেখো বাবা তুলনামূলক মানে ভালো না, বলতে গেলে সেই মানে যতটা একজন বাবার হওয়া উচিত এতটা না, তখন কিন্তু একটা বাচ্চার জীবনে এগোতে অনেকটা কষ্টকর হয়ে যায়। বা দেখো কোনো সময় দেখা যায় যে মা তুলনামূলক সেই মানে গার্জেন হিসাবে তুলনামূলক আহ, নয়, তখন কিন্তু সেই বাচ্চাটার মানে জীবনে চলতে অনেকটা অসুবিধা হয়ে যায়। যে ফেস করে শুধুমাত্র সেই বুঝতে পারে এই ব্যাপারটা। কারণ আমার অনেক স্টুডেন্টদের দেখেছি এরকম ব্যাপারটা, যার জন্য ক্লাসে অনেক সময় আমি এই আমার দৈনন্দিন জীবনের জিনিস শেয়ার করি, কিন্তু শেয়ার করার পিছনে একটাই কথা যে তুমি আপাতত পড়তে পারছো, হয়তো কেউ এইটাও পারছে না, তোমার মাথার উপরে ছাদ আছে হয়তো কারোর উপরে এটাও নেই। তো তার জন্যই বলবো যে এটা সুবর্ণ সুযোগ, ভালো করে প্রিপারেশন নাও যাতে একটা সরকারি চাকরি তোমার ঘরে আসে। পরবর্তী প্রশ্ন আমরা যাব, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনটি সর্বাপেক্ষা গুরুত্ব? অবশ্যই সুষম বিদ্যালয় পরিবেশ, অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ যদি ভালো হয় এবং ভালো খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু একজন শিক্ষার্থীর মানসিক দিক থেকে খুব ভালো হবে। তারপর দেখো ব্যক্তি বৈষম্যের জন্য কোন উপাদানটি দায়িত্ব, সেইটা কিন্তু দুইটাই, পরিবেশ এবং বংশগতি। তারপর কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে, এটা কিন্তু সবকটি, অর্থাৎ বংশগতি, পরিবেশ এবং ভগ্ন পরিবেশ সবগুলি কিন্তু হতে পারে। নিচের কোন বৈশিষ্ট্যটি বংশগতি দ্বারা নির্ধারিত হয়, এটা হলো ব্যক্তির দৈহিক গঠন। তারপর দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি পরিবেশের দ্বারা নির্ধারিত হয়, এটা কিন্তু শিক্ষার্থীর সামাজিক সক্রিয়করণ, অর্থাৎ পরিবেশ যখনই আসবে তখন বুঝতে হবে যে এটা সামাজিক সক্রিয়করণ। কোন জায়গায় শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ সবথেকে ভালো হয়, এটা কিন্তু বিদ্যালয়ের মধ্যে, কারণ বিদ্যালয়ের মধ্যে গরিব ঘরের ছেলেরাও আসে, বড়লোক ঘরের ছেলেরাও আসে, তাছাড়া যারা মানে একটু ব্রেন ভালো ভালো পরিবেশে আছে তারও আছে, আবার যারা ভালো পরিবেশে নয় তারও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে অল ওভার সবাই মিলে কিন্তু বিদ্যালয়ের পরিবেশটা খুব ভালো হয়। আমরা যখন বিদ্যালয়ে যেতাম আমরা কিন্তু শিখতাম, ভালো জিনিসটাই শিখতাম, খারাপ জিনিসটা কিন্তু শিখতাম না। আর যদি দেখতাম কোনো একটা ছেলে বা মেয়ে তার কথাবার্তা খুব ভালো, তার থেকে কিন্তু সেই কথাবার্তাটা আমরা আয়ত্ত করতাম না, যাতে তার মতো করে আমরা কথা বলতে পারি, তার মতো করে চলতে পারি। বা কারোর যদি হাতের লেখা খুব সুন্দর হয় তখন কিন্তু আমরা ওর থেকে হাতের লেখাটা শুনতাম। তো আমি একটা কথা বলি, আমি যখন ক্লাস 4-এ ছিলাম, মানে খুব ছোট অবস্থায় ছিলাম, তখন আমার ক্লাসে একটা মেয়ে ছিল, তার হাতের লেখা খুবই সুন্দর ছিল। এবার কি করতো, ও কিন্তু ওর পাশে কোনো মানে মেয়েকে বসাতো না। তো তারপর আমি এবার ভাবছি যে ক্লাস 4-এ কিন্তু, হ্যাঁ, তখন আমি ভাবছি যে ওর সাথে কিভাবে বসবো, কারণ ওর সাথে বসার ফলেই কিন্তু আমি ওর থেকে হাতের লেখাগুলি শিখতে পারবো। তখন আমি কি করেছি, মানে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার বাবা আমাকে একটা বিস্কিট দিত, হ্যাঁ, বড় বিস্কিট গুলি যেগুলি 5 টাকায় পাওয়া যাবে, এখন 5 টাকায় পাওয়া যায়, ওই সময় 1 টাকা কি 1.5 টাকায় পাওয়া যেত। তো যখন ওই এরকম একটা আমাকে বিস্কিট দিত, তা আমি ও আবার একটু মানে একটু ভুক্কর টাইপের ছিল আর কি, তো ওকে বলতাম যে তুই যদি তোর পাশে যদি আমাকে বসাস তাহলে কিন্তু আমি তোকে আমার বিস্কিটটা দেব। তো সে কি বলতো, খাওয়ার লোভে প্রতিদিন ওর পাশে আমাকে বসাতো, আর আমি না খেয়ে ওকে দিয়ে দিতাম, আর ওর থেকে কি করতাম যে হাতে লেখাগুলি শিখে নিতাম। এরকম ভাবে আমার হাতে লেখা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এইটাই আর কি, মানে কারোর থেকে কিছু আদায় করতে হলে অবশ্যই ওকে কিছু দিতে হবে না, সবাই তো নিজের স্বার্থটা দেখে। তো আলটিমেটলি আমি ওর থেকে হাতের লেখা শিখে নিয়েছি, যে ওকে খাবার দিয়ে দিয়ে। তো এইরকম আমরা যখন বিদ্যালয়ে যাই আমরা কিন্তু ভালো গুণ শিখে আসি। এমন একজন স্টুডেন্ট তুমি বলতে পারবে না যে বিদ্যালয়ে গিয়ে খারাপ জিনিস শিখে এসেছে। খারাপ জিনিস কিন্তু সে তার পরিবার থেকে শিখে, তার সমাজ থেকে শিখে। বিদ্যালয় থেকে কোনোদিনও কোনো একটা শিশু খারাপ জিনিস শিখে না, সে কিন্তু ভালো জিনিস শিখে আসে। তো সেটাই বিদ্যালয়ে প্রতিটা যে ছাত্র বা ছাত্রীকে, প্রতিটা বাচ্চাকে বিদ্যালয়ে পাঠানো উচিত, যে ও যাতে যে পরিবেশটা কিরকম সেটা যাতে শিখতে পারে। তো তারপরে চলো পরবর্তী আমরা দেখবো,
বিদ্যালয়ের পরিবেশে শিশুর খেলাধুলা কোন ধরনের বিকাশে সাহায্য করে? এটা কিন্তু সহযোগিতামূলক মনোভাব ও শারীরিক বিকাশে। তারপর নিচের কোনটির ক্ষেত্রে বংশগতির প্রভাব সব থেকে কম? এটা কিন্তু প্রতিক্রিয়া সময়। তারপর শিশু বিকাশে পরিবেশ না বংশগতি দায়ী, এই বিতর্কে কি নামে আখ্যায়িত করা হয়েছে? নেচার ভার্সেস ন্যাচারাল ইস্যু। এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে এসে থাকে, প্রতিবার এসে থাকে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে। শুধু আপার প্রাইমারি যে প্রাইমারিতে এরকম না, ত্রিপুরা টেটে, আসাম টেটে, আন্দামান, ইউপি, মানে বিভিন্ন টেটে কিন্তু এইসব প্রশ্নগুলি এসে থাকে। তারপরে হেরিডিটি ইজ দ্য সাম টোটাল অফ দ্য physical and mental characteristics received by the individual from the ancestor at birth। এই কথাটা কি কে বলেছে? এই কথাটা কিন্তু সিবি স্টোন বলেছে। তারপর ল অফ অ্যানসারাল ইনহেরিটেন্স এই আবিষ্কার করেছে গ্যালটন। গ্যালটন দেখবে অনেক কিছু আবিষ্কার করেছে গ্যালটন। কোন বিজ্ঞানী? বংশগতিবাদী নয়। এখানে দেখো মেন্ডেলও কিন্তু বংশগতি, ল্যামার্ক ও ডিভিসো। তাহলে যেটা অপশনে এই তিনটা বাদে যেটা আছে ডগলাস, সে কিন্তু হবে, সে কিন্তু বংশগতিবাদ নয়, সে হলো পরিবেশগতবাদ। তারপর দেখো পিতা মাতা ব্যতীত অন্যান্য দূরবর্তী পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য শিশুর মধ্যে বার্তায়, তাকে কি বলে? ইনডাইরেক্ট হেরিডিটি কিন্তু বলা হয়, যেটা আমরা ঠাম্মা বা দাদু থেকে আসে। ঠিক আছে, মা বাবার বৈশিষ্ট্য তো আমাদের জীবনে আসবে, কিন্তু ঠাকুরমা বা দাদু থেকেও কিন্তু আমাদের ইনডাইরেক্টলি বিহেভিয়ার আসবে। তার জন্য দেখবে অনেক সময় দাদু বা ঠাম্মার অনেক বৈশিষ্ট্যগুলি থাকে। তারপর দেখো হেরিডিটি কভার। এবার হেরিডিটি কভার all the factors that a person in the individual when he began life। কে বলেছে? এটা কিন্তু উডওয়ার্থ এবং ম্যাকুইস বলেছে। নিচের কোনটি মানসিক বংশগতির উদাহরণ নয়? এটা কিন্তু আয়োবর। তারপর দেখো শিশু জন্মগত দৈহিক ও মানসিক উভয় ধরনের বংশগতিমূলক বৈশিষ্ট্য মিশ্রণকে কি বলা হয়? এটা কিন্তু সাইকোসোমাটিক হেরিডিটি বলা হয়। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার মধ্যে কিন্তু এসে থাকে সাইকোসোমাটিক হেরিডিটি কি? এটা হলো জন্মগত দৈহিক এবং মানসিক উভয় যে বংশগতি আছে সেগুলি যখন একসাথে মিশে যায় তখন তাকে বলা হয় সাইকোসোমাটিক হেরিডিটি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এনভায়রনমেন্ট ইজ সাম টোটাল অফ দ্য, এটা একটু আগে মনে বলেছি, না না এটা সেম না। এনভায়রনমেন্টাল ইজ সাম টোটাল অফ দ্য stimulations received by an individual from birth till death। এটা কিন্তু বিজ্ঞানী স্টোন বলেছে। জীবনের সার্থকতা লাভের জন্য উন্নত বংশগতির অধিকারী হওয়া প্রয়োজন। এটি কার লেখা? এটা কিন্তু গ্যালটন বলেছিল। পরবর্তী আমরা দেখব সংঘাত। ল অফ ফাইনাল রিগ্রেস অনুযায়ী মানুষের বিকাশের প্রবণতা এটা কিন্তু গড়ের দিকে যায়। তারপর কিন্তু দেখো বংশগতির চতুর্থ সমানুপাতিটা কি? এটা হলো মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বংশক্রমে সঞ্চারিত হয়। অর্থাৎ আমরা যে মনে করো একটা ভালো কিছু যদি আদায় করি সেটা কিন্তু আমাদের বাচ্চার মধ্যে যাবে, এমন না যে এটা আমি অর্জিত করেছি বলে যাবে না, এরকম কিন্তু হয় না। তুমি একটা কোনো জিনিস যে জন্ম থেকে নিয়ে আসোনি, কিন্তু পরিবেশে থেকে তুমি কিছু একটা জিনিস শিখেছো, তার থেকে কিন্তু তোমার বাচ্চাদের গায়েও এটা যাবে, কারণ এটা জিনগত তারপর হয়ে যাবে, অর্জিত জিনিসও যাবে। তার জন্য বলা হয় মা বাবার ব্যবহার যদি ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাদের ব্যবহার ভালো হয়। হোক না তুমি জন্মগত খারাপ, হোক না তোমার মা বাবা তোমাকে খারাপ শিক্ষা দিয়েছে, বা তোমার পারিবারিক সেই রকম পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু তুমি যখন একটা বয়স পরে ভালো হয়ে যাবে, তোমার ব্যবহার ভালো হয়ে যাবে, তখন কিন্তু তোমার অটোমেটিকলি তোমার বাচ্চাদেরও কিন্তু যে ব্যবহার ভালো হবে, বলবে যে তো আমার মা বাবা এরকম ভালো ব্যবহার করে, আমিও ভালো ব্যবহার করবো। আর একটা বাচ্চার সামনে যখন সারাক্ষণ একটা মা বাবা বা তার পারিবারিক লোক খারাপ ব্যবহার করবে, সেও কিন্তু খারাপ ব্যবহারটাই শিখবে। তার জন্য বলা হয় যে বাচ্চাদের সামনে কোনোদিনও ঝগড়াঝাটি করতে নেই, বা বাচ্চাদের সামনে কোনোদিন খারাপ ভাষা বা খারাপ ওয়ার্ড কিন্তু বলতে নেই। আমরা দেখতাম আমাদের পরিবারে কখনো যদি আমার মা বাবার মধ্যে কোনো ঝামেলা হতো, আমাদের সামনে হতো না, কারণ আমাদের বলতো যে ঘরে যাও। এরকম এরকম কিন্তু করা উচিত অ্যাকচুয়ালি। বাচ্চাদের সামনে কোনোদিনও কিন্তু দেখাতে নেই যে ওদের মা বাবার মধ্যে কিছু ঠিক নেই, বা ওর যে পারিপার্শ্বিক যাই হোক না কেন, মানে কেউ যদি বাচ্চাদের সামনে খারাপ ব্যবহার করে, সে কিন্তু ছোটবেলা থেকে খারাপ ব্যবহারটা শিখবে। তো বাচ্চাদের মানে পালন পোষণ করতে গেলে আমি মনে করি সিডিপি যে সাবজেক্টটা, মানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি, সেটা কিন্তু একটা মার এবং একটা বাবার ভালো করে পড়ে নেওয়া উচিত।
কারণ কোনোভাবেই মানে তুমি যদি নিজের মতো করে একটা বাচ্চাকে মানুষ করো, সে কিন্তু মানুষ হবে এমন কোনো কথা নেই। তুমি যদি তার বয়স অনুযায়ী তাকে মানুষ করো তাহলে কিন্তু সে মানুষ হবেই হবে, ঠিক আছে? কোনো মা বাবাই চায় না তার বাচ্চারা খারাপ হয়, কিন্তু যদি মা বাবা একটু শিক্ষিত থাকে আমি মনে করি যে চাইল্ড পেডাগজিটা পড়া উচিত এবং সে থেকে সেই বাচ্চাটাকে লালন পালন করা উচিত। তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে গ্রোথ অনেক ভালো হবে, বৃদ্ধি বিকাশ অনেক ভালো হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মেচুরিটি চলে আসবে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবে মেচুরিটি খুব তাড়াতাড়ি চলে আসে। মেচুরিটি কি? সেটা হলো পরিণমন। পরিণমন কি? মানে সে ছোট থেকে বুঝে যায় যে এই জিনিসটা আমার জন্য ঠিক বা এই জিনিসটা আমার জন্য ভুল। বা আমি মনে করো একটা বাড়ির সেই বড় ছেলে, ঠিক আছে, তার কিন্তু মাথার মধ্যে ছোট থেকে এটা থাকবে যে না, আমি বাড়ির বড়, আমার বাকি সবাইকে দেখতে হবে, বা আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওকে আমার দেখতে হবে, আমার ভাই বোনদের আবার দেখতে হবে, বা পরবর্তী জেনারেশন যে আমার বউ বা আমার বাচ্চা বা আমার ওয়াইফ বা আমার যে নেক্সট জেনারেশন হবে ওদেরকে আমারই দেখতে হবে, কারণ আমি বাড়ির বড়। এরকম কিন্তু অনেকের মেচুরেশন খুব তাড়াতাড়ি চলে আসে, আর অনেকের মেচুরেশন আছে যারা মরণ পর্যন্ত আসবে না। এটা অনেকের ক্ষেত্রেই বলা যায়, কারণ সেক্ষেত্রে হয়তো তার পারিপার্শ্বিক কিন্তু কমিয়া ছিল বা তার মা বাবার শিক্ষার ক্ষেত্রে কিছু কমি ছিল, যার জন্য তার মধ্যে মেচুরেশন আসেনি। তো সেই ক্ষেত্রে মেচুরেশন আসতে গেলে সব থেকে বড় ভূমিকা হলো তার পারিপার্শ্বিক, তার সোশ্যাল ইন্টারাকশন কি রকম। সে যদি মানুষের সাথে কথা না বলে, সে যদি মানুষের সাথে না মিলে, তাহলে ওর সোশ্যাল ইন্টারাকশন ভালো হবে না, ফলে তার বৃদ্ধি বিকাশ ভালো হবে না এবং তার মধ্যে কিন্তু মেচুরেশন আসবে না। কিছু বাচ্চাদের দেখবে তার সারা জীবনে কোনোদিন মেচুরেশন আসে না, জানেই না কার সাথে কি কথা বলতে হয়, কার সাথে কি ব্যবহার করতে হয়। তো এইরকম। আর অনেকের দেখবে খুব তাড়াতাড়ি চলে আসে মেচুরেশন, সে জানে কার সামনে কি কথা বলতে হয় বা কার সামনে কি করতে হয়। মানে এই জিনিসটা সত্যি মানে খুব অবাক করার ব্যাপার যে একই বয়সের দুইটা ছেলে অথচ দেখা যায় একজনের মেচুরেশন খুব তাড়াতাড়ি চলে আসে আর একজনের মেচুরেশন মানে মরণকাল পর্যন্ত আসে না। এটা কিছু মা বাবার ভূমিকা আছে বললেও বলা যায়। পরবর্তী দেখবে সব থেকে বেশি যে বাচ্চাদের মা বাবা সবসময় বলে না তোদের পিছনে আমি আছি, সাপোর্ট করবে টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়ে, সেই বাচ্চাদের কোনোদিনও মানে মেচুরেশন আসতে চায় না খুব তাড়াতাড়ি। মানে সে অন্যের উপরে ডিপেন্ড হয়ে যায়, বিশেষ করে তার মা বাবার উপরে এতটা ডিপেন্ড হয়ে যায় যে সে মনে করে আমার পিছনে তো আমার মা বাবা আছে, পয়সা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক সব দিকে আছে। সে না তার বৃদ্ধি ভালো হবে, না তার বিকাশ ভালো হবে, না হি তার মেচুরেশন ভালো হবে। আর যেই বাচ্চারা মনে করে যে না আমার মা বাবা অসুস্থ বা তারা সেইভাবে আমাকে দেখতে পারবে না, আমার ওদের দেখতে হবে, তখন কিন্তু তাদের মধ্যে যে মেচুরেশন ভালো হয়ে যায়। অর্থাৎ যে বাচ্চারা পরিবারের সাথে বা যে সামাজিক সোশ্যাল ইন্টারাকশন করবে তাদের কিন্তু বৃদ্ধি বিকাশটা এবং মেচুরেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য আমি প্রতিটা গার্জিয়ানকে বলবো, যারা আমার ক্লাস দেখছো, বিশেষ করে মায়েরা বা অনেকে আছে বিবাহ করে নিয়েছে ওদেরও বাচ্চা আছে, বাবারা, তাদেরকে বলবো যে তোমাদের জীবন তো চলে গেছে না, তোমরা তো চাকরির জন্য পড়াশোনা করছো, মানে তোমাদের মধ্যে সেই বোঝটা চলে এসেছে মেচুরেশনটা। তোমাদের বাচ্চাদের বলবো রিয়ালিটি ফেস করাও বাচ্চাদের, একদমই বাচ্চাদের বুঝতে দেবে না যে তুমি ওর পিছনে আছো। বিশেষ করে যদি কোনো মনে করো কোনো মা বাবা বা তোমরা চাকরি করো, একদমই বুঝতে দেবে না তোমার ছেলেকে বা মেয়েকে যে তোমার কাছে পয়সা আছে। যদি একবার দেখিয়ে দাও না, সে তার জীবনেও কিন্তু মেচুরেশন আসবে না। তো সেই ক্ষেত্রে কোনোদিনই বোঝাবে না যে আমি তোদের পাশে আছি, এটা বলবে হ্যাঁ আছি, বাট নিজেরটা নিজে করো। একবার পড়বে, দুইবার পড়বে, তিনবার ঠিক দাঁড়াতে পারবে, ঠিক না? ছোটবেলা থেকে যখন বাচ্চারা পড়তে পড়তেই তো দাঁড়ায় নাকি, তখন কি কোনো বাবা বা মা কি ওকে দাঁড়াতে শেখায় না? সে নিজে নিজে শেখে। তো জীবনটা মা বাবার কিন্তু মানে ছেড়ে দিতে হয় ছেলে মেয়েদের, যাতে ও আস্তে আস্তে বারবার পড়ার পরেও সে যাতে দাঁড়াতে পারে, যাতে ও হাল না ছাড়ে। আর যদি ওর পিছনে তোমরা দাঁড়িয়ে থাকো, মানে এজ এ পিতা এবং মাতা হিসাবে তোমরা যদি সবসময় ওর পিছনে দাঁড়িয়ে থাকো, ও কিন্তু হাঁটতে শিখবেই না কোনোদিন। এরকম আমাদের পরিবেশে অনেক দেখি, মানে অনেক বড় হয়ে গেছে একটা ছেলে, 32 বছর হয়ে গেছে, অথচ ও নিজের পায়ে দাঁড়াতেই শিখলো না। নিজের পায়ে বলতে মানে ইনকাম সোর্স তার হলোই না, বা তার সে কার সামনে কি কথা বলবে সে কোনোদিন জানেই না।
কারণ কি বলো, সবসময় ওর মা বাবা ওকে এটাই শিখিয়েছে, আমি তোর পাশে আছি, যার জন্য ও কিন্তু কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি আর পারবেও না। তারপর পরবর্তী চলো আমরা চলে যাই মেন্ডেলের সূত্রানুযায়ী পিতা মাতার মধ্যেকার মুখ্য উগ্ন দুই দ্বিতীয় বংশধরদের মধ্যে ঢ্যাস অনুপাতে সঞ্চারিত হয়, এটা কিন্তু 3.1। তারপর বংশগতির একক কোনটি, এটা কিন্তু জিন। তারপরে বংশধারা ও পরিবেশের মধ্যে সম্পর্ক সমষ্টি নয় বরং গুণফলের, কে বলেছে, এটা কিন্তু বুবরেচার, বিজ্ঞানী যে বুবরেচার, সে বুবরেচার কিন্তু বলেছিল। তারপরে বংশগতির কোনটা সঠিক বলেছে, বংশগতির প্রভাব পরিবর্তনশীল, ব্যক্তি হলো বংশগতি ও পরিবেশের সমষ্টি। 3 নাম্বার হলো গিয়ে ক্রোমোজোম সূত্রে ব্যক্তি যা পায় তাই হলো তার জৈবিক বংশগতি। 4 নাম্বার হলো জন্মগ্রহণের পরেই শিশুর উপর পরিবেশের প্রভাব শুরু করে, এটা কিন্তু 3 নাম্বারটা হবে, অর্থাৎ ক্রোমোজোম সূত্রে ব্যক্তি যা পায় তাই হলো তার জৈবিক বংশগতি। তারপর দেখো প্রাকৃতিক পরিবেশ নয় কোনটা, এটা হলো গিয়ে সেরা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক। পরবর্তী প্রশ্ন দেখবো ব্যক্তি বৈষম্য নির্ধারণ নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হলো পরিবেশ ও বংশগতি সম্পর্ক। তারপর দেখো শিক্ষার ক্ষেত্রে সামাজিক বলতে কি বুঝো, শিক্ষার ক্ষেত্রে সামাজিকতা বলতে বোঝায় ব্যক্তির নিজস্ব সামাজিক, এটা হবে এতো সামাজিক পরিবেশের সঙ্গে সংবিধান বা অভিযোজন করা। তারপর হলো মনোবিজ্ঞানিকের মতে ব্যক্তির ব্যক্তিত্ব ঢ্যাসফল বংশগতি ও পরিবেশের সমন্বয়। তারপর জন্মের পর থেকে যে পারিপার্শ্বিক অবস্থায় শিশুর উপর ক্রিয়া করে তাদেরকে বলে উডওয়ার্ড। তারপরে হলো বংশগতিবাদীদের মনে করা হয় বংশগতি হলো অপরিবর্তনীয়। তারপর দেখো শিশুর জীবন বিকাশ নির্ভর করে বংশগতি, পরিবেশ ও পেশনার উপর। এই সকালবেলা আমি ক্লাসটা দিতে চাই না, সকালবেলার এই পাশের বাড়ির লোকগুলি মানে যা করে না, মানে পুরো মেন্টালি টর্চার, তার জন্য সকালবেলা ক্লাস দিলে এতটা অসুবিধা হয়। তারপর দেখো নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য, সেটা হলো শিশুর জীবন বিকাশের বংশগতি, পরিবেশ এবং পেশনার প্রয়োজন। তারপর দেখো মনোবিদ গ্যালটন যে বিষয় নিয়ে গবেষণা কার্য চালান সেটি হলো কুলপঞ্জি পর্যবেক্ষণ। তারপর দেখো বংশগতি সম্পর্কে উডওয়ার্ড বলেছে মানুষ যা নিয়ে তার জীবন শুরু করে তাই কিন্তু বংশগতি। তারপর দেখো শিশু জন্মের সময় পূর্বপুরুষের কাছ থেকে যেসব মানসিক বৈশিষ্ট্য নিয়ে আসে তার সমষ্টি হলো কি বংশগতি, এটা কি বলেছে, স্টোন বলেছে বিজ্ঞানী। বংশগতি সমর্থনে কুলপঞ্জি নিয়ে অনুসন্ধান কার্য চালায় কি গ্যালটন। বংশগতির সপক্ষে যমজ শিশু নিয়ে পর্যবেক্ষণ কার্য চালানকে নিউম্যান। বংশগতিবাদীদের মধ্যে মূল বক্তব্য হলো গ্যালটন, পরিবেশবাদীদের মধ্যে মূল বক্তব্য কে বলেছে, এটা হলো ওয়াটসন কিন্তু পরিবেশবাদীর মধ্যে যখনই আসবে আর অপশনে ওয়াটসন থাকবে অবশ্যই ওয়াটসন দেবে, কারণ উনি কিন্তু বিখ্যাত পরিবেশবিদ। তারপর দেখো বংশগতি ও পরিবেশ হলো দুইটি পারস্পরিক সম্পর্কযুক্ত উপাদান, ক্রিটিকাল স্যান্ডি ফোল্ডের। তারপর হলো ব্যক্তিত্ব নির্ভর করে বংশগতি ও পরিবেশের গুণফলের উপর, এটা কি বলে আলপোর্ট। শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ ছাড়া আরো একটি উপাদানের প্রয়োজন হয়, সেটি হলো গিয়ে সেটা পেশনা। জিনগত বা জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করে, উইলিয়াম ব্যাটসন। ফ্রেড এবং উইডন নামে দুইজন সমকোষী যমজ শিশুকে নিয়ে কে বংশগতি পরীক্ষা করেছে, এটা কিন্তু নিউম্যান দুইটা যমজ শিশু নিয়ে পরীক্ষা করেছিল। পরীক্ষাটা কিন্তু আমি ডিসকাস করব একদম এক্সপ্লেইন ক্লাসের মধ্যে কিন্তু ডিসকাস করব। তারপর বংশগতি মানুষের জীবনে একটি পরিসর নির্ধারণ করে দেয়, তিনি বলেছে টাইলার। তারপর মানুষের ব্যক্তি ইকুয়াল টু বংশগতি ইনটু পরিবেশ, কথাটা বলেছে অ্যালপুট। তারপর হলো জন্মের সময় কোনো শিশু তার পূর্বপুরুষের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে তাকে কিন্তু বংশগতি বলা হয়। বংশগতি সূত্র বা নিয়মাবলী কি, উপরে কিন্তু সবগুলি। তারপর হলো শিশুর বিকাশে বংশগতি পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমানভাবে দুটি। বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা হলো নিষ্ক্রিয়। পরবর্তী দেখো বংশগতি সূত্রে প্রতিটি শিশু বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী, এই ব্যক্তিগত বৈষম্যকে শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায়, এটা কিন্তু শিক্ষার সামর্থ্য অনুযায়ী শিক্ষণের কাজ দেওয়া। তারপর দেখো শিক্ষার সার্থকতা ব্যক্তি জীবনের বিকাশ পায় ঢ্যাসের ফলাফলে, এটা কিন্তু বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই হবে। নেচার তর্কটি কে বলেছে, এটা বংশগতি এবং যারা পরিবেশবাদী তাদের মধ্যে কিন্তু হয়েছিল এই ব্যাপারটা। তারপরে ব্যক্তিকে কি ধরনের পরিবেশের সঙ্গে সংগতি সাধন করতে হয়, এটা হলো প্রাথমিক, সামাজিক এবং অভ্যন্তরীণ। আধুনিক শিক্ষাবিদ ও মনোবিদরা মনে করেন শিশুর জীবন বিকাশের বংশগতি পরিবেশের উভয়ই গুরুত্বপূর্ণ। তারপর গতানুগতিক শিক্ষা ব্যবস্থা নিম্নলিখিত কোন বিষয়টি
গুরুত্ব দেওয়া হতো না, এটা কিন্তু পরিবেশ। নিচের কোন উপাদানটি সামাজিকরণে প্রভাব করে, এটা হলো সবগুলি। নিচের কোন দৈহিক বংশগতির উদাহরণ নয়, সেটা হলো ক্ষমতা। তারপর নিচের কোনটি মানসিক বংশগতির উদাহরণ নয়, এটা হলো ব্লাড সুগার। তারপর হেরিডিটি শব্দটি এসেছে কোথা থেকে, হেরিডিটাস থেকে এসেছে, যেটা একটা ল্যাটিন শব্দ। তারপর দেখো, জন্মসূত্রে শিশু তার মা বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে সেগুলি কিন্তু প্রত্যক্ষ বৈশিষ্ট্য। থিওরি অফ ইভলিউশন তত্ত্বটি কার, এটা হলো ডারউইনের, কিন্তু ডারউইন দিয়েছিল। তারপর ডিএনএ এর পুরো নাম একটু আগে আমি বলেছিলাম, ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড। তারপরে মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত, আমাদের মানব দেহে কিন্তু 23 জোড়া ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া থাকে অটোজোম এবং 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, যেটা আমাদের লিঙ্গ নির্ধারিত করে। তারপর দেখো, হেরিডিটি জিনাস বইটি লিখেছে গ্যালটন। প্রিন্সেস অফ সেগ্রেগেশন এটা বলেছে কিন্তু বিজ্ঞানী মেন্ডেল। তারপর আধুনিক জীব বিজ্ঞানের মতে প্রত্যেক ক্রোমোজোমের মধ্যে অসংখ্য দানার মতো পদার্থ সুবিন্যাস ভাবে মালার মতো গাঁথা থাকে, তাকে বলা হয় জিন। শিশুর বুদ্ধির সঙ্গে কার বুদ্ধির সমাঙ্গ সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সহোদরদের, মানে ভাই বোনদের আর কি। তারপর দেখো, জন্মের সময় শিশু তার পূর্বপুরুষের যেসব বৈশিষ্ট্য নিয়ে আছে সেটা হলো বংশগতি। our environment is our habitation in the complex sense। উক্তিটি বলেছে এলিগেশন ম্যাকলেভার এবং পেজ, দুজনই বলেছে। সামাজিকরণের পরিধি নির্ধারিত হয় পরিবেশে। একজন ডাক্তারের ছেলে একজন ভালো সুদক্ষ ডাক্তার হয়েছে, নিচের কোনটির উদাহরণ সামাজিক বংশগতির। সে দেখেছে ছোটবেলা থেকে তার বাবা ডাক্তার এবং সে কিন্তু ডাক্তার হয়েছে। সব থেকে বেশি কিন্তু এইটাই দেখা যায়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ডাক্তারের ছেলে কিন্তু একজন লয়ার হয় না বা একজন টিচার হয় না, কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। কারণ ও দেখে আসে ছোটবেলা থেকে ওর বাবা জনগণের সেবা করছে, ওরও তখন এটি স্বপ্ন হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী দেখো, ডিএনএ পরীক্ষা নিচের কোনটি আমাদের সাহায্য করে, এটা কিন্তু ব্যক্তির বংশগত লক্ষণ জানতে আর ব্যক্তির প্রকৃতি তার গঠন জানতে। এখন নিচের কোন উক্তিটি সত্য, এটা কিন্তু মেন্ডেলের সর্বপ্রথম বংশগতির সূত্র প্রবর্তন করে। নিচের কোনটি বংশগতির সঙ্গে সম্পর্কযুক্ত, এটা বংশগতি হলো উত্তরাধিকারী সূত্রে পাওয়া জৈব মানসিক সত্তা। নিচের কোনটি বংশগতির ফল নয়, এটা কিন্তু চরিত্র গঠন, এটা কিন্তু বংশগতির নয়। তারপর হলো টেম্পারেমেন্ট বা মুড নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, বংশগতি। প্রিন্সিপাল অফ সেগ্রিগেশনের ধারণা দেয় মেন্ডেল। ডিএনএ নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, বংশগতি। শিশু পূর্বপুরুষের কাছ থেকে সাধারণ কোন বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, সেটা হলো জৈবিক ও মানসিক। তারপরে জিন নিয়ে কোন বৈজ্ঞানিকরা গবেষণা করেন, এটা হলো বংশগতির বৈজ্ঞানিকরা। তারপর গাধাকে পেটালে মানুষ করা যায় না, উক্তিটি কে বলেছে, বংশগতিবাদীরা কিন্তু বলেছে। শুধু এটা না, বংশগতিবাদীরা মানুষের ক্ষেত্রে কিছু মানুষ মানে এত গাধা টাইপের হয়, মানে তাদেরকে যতই পিটাও না কেন তারা শুধরাবেই না। সব থেকে বেশি জানো, একটা মা বাবা যখন একটা বাচ্চাকে 32 বছর পর্যন্ত এতটা ভাবে বিগড়ে দেয় যে মানে কোনো ভাবে ওকে আর ভালো করা সম্ভব না। তুমি বিশেষ করে ইস্কন মন্দিরে দেখো, ইস্কন মন্দিরে তুমি দেখবে একটা বাচ্চাকেও তোমার বড় বয়সে আনতে একদমই না। কারণ বলো তো কেন, বড় বয়সে কিন্তু একটা বাচ্চাকে শেখানো যায় না। ছোট বয়সের থেকে তুমি যদি একটা বাচ্চাকে শিখাও, সে কিন্তু সব শিখতে পারবে। কারণ ছোট বয়সে বাচ্চারা মোমের মতো থাকে, ওদেরকে যেভাবেই গড়বে ওরা এইভাবেই গড়বে। সব থেকে একটা বাচ্চা যখন ভালো হয় তার গুণ যায় তার মা বাবার প্রতি, সবচেয়ে বেশি মায়ের প্রতি। আর যদি সে খারাপ হয় তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার মাই থাকবে। কারণ ছোট থেকে মা 24 ঘন্টা তার বাচ্চার সাথে থাকে। সে যদি ভালো শিক্ষা দেয় তাহলে তার বাচ্চা ভালো হবে, আর সে যদি খারাপ শিক্ষা দেয়, খারাপ শিক্ষা কোনো মাই দেয় না, কিন্তু তুলনামূলক ভালো শিক্ষা থেকে উনি চুকে যায়, তখন কিন্তু তার বাচ্চা ভালো হয় না, তুলনামূলক ভালো হয় না। এটাই কথা, সব থেকে বেশি একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করতে হবে ভালো করে, যাতে সে মানুষের মতো মানুষ হয়। একটা জিনিস কি, চাকরি বাকরি করো, লাইফে যাই করো না কেন, মানুষের পরিচয় হলো মনুষ্যত্ব। কোনোদিন কাউকে আঘাত দেবে না, সেটা তোমার কাছে ফিরে আসবে। কর্মা ইজ ব্যাক। তুমি যদি কাউকে খারাপ কিছু করো, কারোর জন্য খারাপ কিছু ভাবো, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো, সেটা তোমার জন্য ফিরে আসবে। কারণ উপরওয়ালা বলে কিছু একটা আছে, জানি না কি আছে, বাট কিছু একটা তো এনার্জি আছে যে সব কিছু দেখছে। তো কর্মা ইজ দ্য ব্যাক। তুমি যদি কারোর জন্য খারাপ করো, সেটা খারাপ হয়ে তোমার কাছে ফিরে আসবে।
তো যাই হোক, তারপরে পরবর্তী আমরা চলে যাব। গাধাটা দেখে মনে হলো কিছু গাধা স্টুডেন্ট থাকে, ওদেরকে যতই বোঝাও না কেন ওরা বুঝতেই পারে না, কিন্তু ওদের বয়সে সেম কিন্তু স্টুডেন্টরা সব বুঝতে পারে। তো তার পিছনে রেসপন্সিবিলিটি কে? অবশ্যই তার মা। অবশ্যই সে বোঝাতে পারেনি, তার শিশুকে ছোটবেলা থেকে শিখাতে পারেনি, যার জন্য মানে সে তার বয়সের ছেলে মেয়েরা যতটা ডেভেলপ, সে অতটা ডেভেলপ নয়। তার জন্য আমার ক্লাস যেই মানে বিবাহিত মহিলারা দেখছেন তাদেরকে বলবো, প্লিজ দয়া করে চাইল্ড পেডাগজি ভালো করে পড়েন এবং নিজের বাচ্চাদের মানুষের মতো মানুষ করে তুলেন, যাতে মনুষ্যত্ব ব্যাপারটা থাকে। আজকাল দিনে মানুষের মধ্যে মনুষ্যত্ব ব্যাপারটা নেই। মানে কারোর একটা ক্ষতি হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, অথচ মানে ভুলটা ভুল আর ঠিকটা ঠিক যদি কোনো মানুষ না বলতে পারে, আমি মনে করি না যে সে মানুষ। ছোট থেকে আমার বাবা একটা জিনিস বলেছে যে তুমি দুষ না করেও যে দুষ করছে তার পক্ষে যদি তুমি দাঁড়াও বা তুমি যদি নিস্তব্ধ থাকো, তাহলে তুমি সেম দোষে দোষী। তো সেটা হলো, যেটা ঠিক সেটা ঠিক বলো, যেটা ভুল সেটা ভুল বলো, পরেরটা পরে যা হবে দেখা যাবে। হ্যাঁ, খান স্যার যিনি সব থেকে বড় টিচার ইনস্টিটিউশন, তোমরা দেখেছো খান স্যার, উনি কিন্তু বিবিসি পরীক্ষার মধ্যে স্টুডেন্টদের হয়ে দাঁড়িয়েছে। কেন বলতো? কারণ জানে যে সিস্টেমের ভুলের কারণে কোন স্টুডেন্টরা সার্ভাইভ করছে, তার জন্য কিন্তু খান স্যারের মানে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তো আমাদের টিচারদের এটাই রুলস, যেটা ঠিক আমরা ঠিক বলবো, যেটা ভুল সেটা ভুল বলবোই। হ্যাঁ, তার জন্য যদি ফাঁসিও হয়ে যায় ফাঁসিতে চলে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিককে আমি সবসময় ঠিক বলবো আর ভুলকে আমি সবসময় ভুল বলবো, এটাই একটা শিক্ষকের লক্ষ্য। তার জন্য যাই হোক না কেন দেখা যাবে। তারপর পরেরটা চলো ভরে আমরা দেখি নিই। নিচের কোন মনোবিদ পরিবেশবাদী নয়? এটা কিন্তু ম্যান্ডেল। A statistical study of American men of science লিখেছেন ক্যাটালাপো। পোস্ট ন্যাটাল এনভায়রনমেন্ট বলতে বোঝায় ভূমিষ্ঠ হওয়ার পরে পরের পরিবেশে। তারপরে হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট আর রিলেটিভ ফ্যাক্টরস উত্তরাধিকার স্ট্যান্ডিফোর। তারপর হলো সামাজিক বংশগতির ধারণা দেয় হলো স্ট্যান্ডিফোর। শিশু প্রত্যক্ষ বংশগতি পায় পিতা মাতার বৈশিষ্ট্য থেকে। নিচের কোনটি দৈহিক বংশগতি নয়? এটা হলো চিন্তা শক্তি। নিচের কোনটি মানসিক বৈশিষ্ট্য নয়? এটা হলো চেহারা। তারপর দেখো অভিব্যক্তির মূল কথা কি হলো? যোগ্যতমরা বেঁচে যায়। তার ফলে পরিবেশ বলতে কি বোঝায়? উপরে সবগুলি। থিওরি অফ ইভলিউশনের প্রবক্তা এটা কিন্তু বিজ্ঞানী ডারউইন। তারপর দেখো ডারউইনের পরে বংশগতি এর প্রভাবের উপর বিজ্ঞান ভিত্তিক দীর্ঘায়িত গবেষণা সূত্র করে বিজ্ঞানী টারম্যান। শিশু তার দৈহিক বৈশিষ্ট্যগুলি পিতামাতা ও অন্যান্য পূর্বপুরুষ থেকে পায়, এটিকে বলে জৈবিক বংশগতি। যে কোনো শিশুকে উপযুক্ত পরিবেশে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে ইচ্ছা অনুযায়ী তার জীবন পরিবর্তনে আনা যায়। এটা বিজ্ঞানী ওয়াটসন বলেছে। শিশু যে বয়সে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারে ও কাজ করতে পারে সেটা হলো মানসিক বয়স। তারপর হলো পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রেটেশন। বইটির লেখক হলো আলপোর। দেহের উপরের অংশের অঙ্গ প্রত্যঙ্গগুলির বিকাশ আগে হয়, পরে নিম্ন অঙ্গগুলির বিকাশ আগে বলে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশন। যেটা বৃদ্ধি বিকাশে আমি বলেছিলাম যে প্রথমে কিন্তু আমাদের মাথা হয়, তারপর নাক, তারপর কান, তারপর গলা, তারপর হাত পা, এরকম ভাবে উপর থেকে নিচে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয়। তারপর দেখো জীবন বিজ্ঞান তথা বংশগতি জিন বিশ্লেষণ ও কৃত্রিম জিন উৎপাদনে আবিষ্কার করছে খরানা। তারপর শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কে? শিক্ষা মনোবিদ। বাইগোস্কির মতে শিশু বিকাশে ফলাফলের চাইতে গুরুত্বপূর্ণ হলো সেটা হলো সবকিছুর উপরে। তারপরে মানসিক দিকে পশ্চাৎপদ পিতা মাতা সন্তানরা মানসিক প্রতিবন্ধ এবং উন্নত বুদ্ধি সম্পন্ন পিতা মাতার সম্ভাবনা উন্নত বুদ্ধি সম্পন্ন হয়, এই গবেষণা বিজ্ঞানী ফরডাট বলেছিল। তারপরে প্রজ্ঞামূলক বিকাশের জন্য সর্বাধিক পরিধি পাওয়া যায় কোন জায়গা থেকে? স্কুল ও শ্রেণী কক্ষের পরিবেশে। কোন বৈশিষ্ট্যগুলি বংশগতির ক্ষেত্রে যুক্ত নয়? সেটা হলো হাতের লেখা। কোন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষায় উপযোগী? সেটা হলো গিয়ে উপরে সবগুলি। দেন স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ আমেরিকান ম্যান অফ সায়েন্স লেখেন ক্যাটেল। শিশুর বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো বংশগতি। কোন
বৈশিষ্ট্যটি প্রধানত বংশগতি নিয়ন্ত্রিত চোখের বর্ণ। তারপর ল অফ সেগ্রেগেশনের কথা বলেছে বিজ্ঞানী মেন্ডেল। তাহলে আমাদের আজকে কিন্তু 116টা মক টেস্ট করালাম। পরবর্তী পর্যায়ে কিন্তু আরো মক টেস্ট নিয়ে আসবো। যারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার ক্লাসগুলি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, যেমন মনে হয় যে তোমাদের 1% হলেও লাভ হয়েছে, তার জন্য একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তোমরা জানো যে একজন টিচারকে যদি লাইক দেওয়া হয় তাহলে কিন্তু সেই টিচারটা খুবই উৎসাহিত হয়। বিশেষ করে আমি তো খুব উৎসাহিত হই তোমরা যদি আমার ক্লাসগুলি দাও। আমি কিন্তু এরকম অনেক ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, যা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। নোট আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা নোটস গুলি পেয়ে যাবে। যে কোনো পরীক্ষার আর কিন্তু প্রিপারেশন নিতে চাইলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রিপারেশন নিয়ে দেব। আমাদের একটাই স্বার্থ যে প্রতিটা ঘরে যেন একটা সরকারি চাকরি এসে যায়, সেটাই আমাদের লক্ষ্য। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।